আসসালামু আলাইকুম সবাইকে। লব্ধি আহ লব্ধিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের একটি ফ্রি ক্লাস করার জন্য সবাই অংশগ্রহণ করেছি। ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমি আরিফুল ইসলাম। মোটামুটি ভাবে এখানে এর আগে যারা ক্লাস করেছেন মোটামুটি আমার সাথে পরিচিত আছেন। আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি 2009 থেকে 15, এবং এরপরে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে চুয়েটে পড়াশোনা করেছি। যারা চট্টগ্রামে আছেন তারা চিনবেন। ক্লাসের আমাদের কিছু নিয়ম আছে, এটা আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসেরই, রেগুলার ক্লাস সব ক্লাসেরই একটা নিয়ম আছে যে ক্যামেরাটা অন রাখতে হবে সবাইকে, মাইক্রোফোনটা অফ রাখবেন, প্রয়োজন ব্যতীত মাইক্রোফোনটাকে আনমিউট করা যাবে না। যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনি হাত তুলবেন, আমি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করব, এবং অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে, কারণ যে ম্যাথ গুলো করাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে গসাগু, লসাগু ও ভগ্নাংশ সম্পর্কিত বিগত বছরের প্রশ্নের সমাধান। ক্যাডেট কলেজে বিগত 5-10 বছরের প্রশ্ন থাকলে দেখা যায় যে ভগ্নাংশ রিলেটেড প্রশ্ন এবং অনুপাত এই দুইটা অনেক বেশি এসেছে। আমরা আজকে যখন সমাধান করব দেখবেন যে বই রিলেটেড, বইয়ের আশেপাশের প্রশ্ন একটু চেঞ্জ করে দিয়েছে, এরকম নানাভাবে নানা রকমের প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমরা আজকে বিগত বছরের গুলো প্রশ্ন সলভ করতে করতে আমরা বুঝতে পারবো আসলে আমাদের বইয়ের কোন ম্যাথ গুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে আরো অনেক বেশি কি করতে হবে, বুঝে বুঝে করতে হবে, যে এই রিলেটেড ম্যাথ গুলো আমাদের কি আসতেছে ক্যারেক্ট কলেজে বারবার পরীক্ষা আসছে। আচ্ছা, আমরা আমাদের আজকে প্রথম ম্যাথটাতে চলে যাই। ঠিক আছে? এটা 2023 সালে এসেছে। কত সালে? 2023 সালে এসেছে। যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে দ্বারা একটা শব্দ যুক্ত হবে, কোন বৃহত্তম সংখ্যা এত ও এতকে ভাগ করলে 375 ও 461-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 15 ও 5 থাকে। আমরা কি এই ধরনের অঙ্ক করেছি না আমাদের বইয়ে? আমাদের গসাগু লসাগু অধ্যায়, অধ্যায় কত, 1.3, অধ্যায় 1.3-এর 5, 6, এই দুইটা অঙ্ক এটার মতো, তাই না? আমরা যারা বইয়ের অঙ্ক করেছি অলরেডি, আমরা ফাইনাল পরীক্ষা দিব সবাই, এখানে তো ক্লাস 6-এরই আছেন। অধ্যায় 3-এর 5 আর 6 নাম্বার অঙ্কটা, অধ্যায় 3-এর 5 নাম্বার অঙ্কটা কিরকম ছিল? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? এটা ছিল অধ্যায় 1.3-এর 5 নাম্বার অঙ্ক। আর 6 নাম্বার অঙ্কটা ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? তাই না? মোটামুটি আমরা এই অঙ্কগুলোর সাথে পরিচিত না? ওই অঙ্কগুলোর মতো কিন্তু এই অঙ্কটাও, যে কোন বৃহত্তম সংখ্যা 375 ও 461-কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 15 ও 5 থাকে। ঠিক আছে? তাহলে দেখো তো, তুমি 375-কে, আমি একটু বেসিক পার্টটা দেখাই, যে তুমি 375, আমি একটু বাংলা লিখি, তুমি 375-কে ভাগ করবা কি দিয়ে? একটা সংখ্যা দিয়ে, এবং ভাগ করার পর তোমার সেখানে ভাগশেষ থাকবে কত? 15। তাহলে ভাগশেষ 15 থাকলে এখানে সংখ্যাটা কি হবে বলো তো? এখানে সংখ্যাটা কি আসবে? 360 আসবে না? এখানে 360 আসলেই তো এখানে 15 ভাগশেষ আসবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? একইভাবে আমরা যদি 461-কে ভাগ করি, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে 461-কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, মানে এখান থেকে বিয়োগ করলে এখানে আসবে 456। তার মানে কি এই সংখ্যাটা দিয়ে আমি 456-কে ভাগ করতে পারবো, এই সংখ্যাটা দিয়ে আমি 360-কে ভাগ করতে পারবো। আমার এরকম একটা বৃহত্তম সংখ্যা দরকার, যেই সংখ্যা দিয়ে আমি 360-কেও ভাগ করতে পারবো, 456-কেও ভাগ করতে পারবো। এরকম বৃহত্তম থাকলে আমরা কি করি? বৃহত্তম শব্দটা থাকলে আমরা কি করি? গসাগু করি। আর গসাগুর ক্ষেত্রে এই যে ভাগশেষ, এই ভাগশেষটাকে আমাকে আগে কি করতে হবে? বিয়োগ করে নিতে হবে। আগে আমাকে কি করে নিতে হবে? বিয়োগ করে নিতে হবে। তাহলে আমি 375 থেকে যদি আমি 15 বিয়োগ করে দেই, আমি পাবো 360। আর 461 থেকে যদি আমি 5 বিয়োগ করে দেই, আমি পাবো 456। তখন আমি এখানে লিখতে পারবো যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে কি? নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 360 ও 456 এর গসাগু এর সমান, তাই না?
গসাগু এর সমান হবে না, বৃহত্তম থাকলে আমরা গসাগু করব, আর গসাগুর ক্ষেত্রে ভাগশেষ গুলো আগে বিয়োগ দিব। কেন বিয়োগ দিব এটা আমি একটু পরে বুঝাচ্ছি, এই যে অঙ্কটা শেষ করার পরে এখান থেকে আমি বুঝাই দেব। তাহলে আমরা এখানে কি করব, 360 আর 456 এর গসাগু যে কোনো নিয়মে গসাগু করেন, এই অঙ্কে যে কোনো নিয়মে আমরা গসাগু করলেই হবে, কোনো নিয়ম ফলো করতে হবে না। তাহলে আমি 360 দিয়ে 456 কে ভাগ করি, একবার যাবে 360, বিয়োগ করলে কত আসবে, এখানে কত আসবে, 94 আসবে না, দেখো তো, সরি 96 আসবে, 96 আসবে তাই না? তাহলে 96 আসলে এবার 96 দিয়ে আমরা 360 কে ভাগ করব, 96 দিয়ে 360 কে ভাগ করলে এখানে 3 বার যাবে, 318 8 হাতে থাকে কত, 1, 3 নং 27, 28, ভাগ করলে কত আসে, এখানে বিয়োগ করলে কত আসে, 72 আসবে। 72 দিয়ে 96 কে ভাগ করলে একবার যাবে, 72, ভাগশেষ থাকবে 24, 24 দিয়ে 72 কে ভাগ করলে 3 24, 72 শূন্য। তাহলে আমার গসাগুটা কত আসতেছে, গসাগুটা আসতেছে 24, গসাগুটা কত আসতেছে, এই 24 হচ্ছে গসাগু। সুতরাং গসাগু 24। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা কত আসবে, 24, উত্তর 24। ক্লিয়ার? এখন দেখো, যখন আমাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা এই দুটাকে ভাগ করবো, আমরা কি বের করতে যাচ্ছি, আমরা ভাজক বের করতে যাচ্ছি। আমরা কি বের করতে যাচ্ছি, ভাজক বের করতে যাচ্ছি। আর ভাজক বের করার সময়, ভাজক বের করার সময় তোমার যে ভাগশেষটা থাকবে সেটাকে আগে তোমার বিয়োগ করে নিতে হবে ভাজ্য থেকে, তারপর যেটা থাকবে এটা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 24 যদি লিখি, এখানেও 24 লিখি। 24 দিয়ে 360 কে ভাগ করলে কত আসে, হোপফুলি 15 আসবে। কত আসবে, 24 একে 24, হ্যাঁ এখানে 15 দিলে 15 আর 24 গুণ করলে কত আসে, 360 আসে, 15 ভাগশেষ থাকবে। আর 24 দিয়ে 456 কে ভাগ করলে এখানে আসবে কত, 1 আসবে, 18 বা 19 এরকম আসবে মেবি, ঠিক আছে? যেটাই আসবে এখানে দিলে তখন তোমার 456 আসবে, 456 কে 24 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, 360 কেও 24 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। আর ভাগ করা গেলে তখন 375 সংখ্যাটার জন্য আমার এখানে 15 ভাগশেষ থাকবে, 461 সংখ্যার জন্য এখানে আমার 5 ভাগশেষ থাকবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? এই অঙ্ক আমরা গসাগু এর চ্যাপ্টারে অলরেডি আমরা করে ফেলছি। সো এটার বেসিকটা আশা করি আপনারা মোটামুটি সবাই জানেন এবং বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা 2023 সালের একটা প্রশ্ন, এটা 2023 সালের একটা প্রশ্ন। ইব্রার খাতায় লিখে ফেলেছেন, অঙ্কটা কি খাতায় লিখেছেন? ওয়াফিয়া লেখা হয়েছে স্যার। ওকে, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমরা পরের ম্যাথটা, আজকে যতগুলো ম্যাথ করব আমরা এগুলো সব 4 বা 5 মার্কের অঙ্ক, ক্যারেট কলেজে এগুলো 4 বা 5 নাম্বারের জন্য এসেছে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো আমরা করব। ছোট ছোট ম্যাথ গুলোর ক্লাস আপনারা একটা করেছেন অলরেডি তাই না, ফ্রি ক্লাস একটা অলরেডি হয়েছে ছোট ছোট ম্যাথের। এটা হচ্ছে একটু বড় বড় ম্যাথ গুলো, 4 বা 5 নাম্বারের যে ম্যাথ গুলো ওইগুলো করছি আমি। এই ম্যাথটা, এখানে একটা জিনিস, একটা শূন্য এখানে কম এসেছে, এখানে একটা শূন্য অ্যাড হবে, একটু অ্যাড করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে অঙ্কটা। দেখেন সবাই একটু প্রশ্নটা পড়ে, এই আব্দুর রহমানের অঙ্কটা কিন্তু আমরা সবাই অলরেডি করেছি তাই না, আব্দুর রহমানের অঙ্কটা অলরেডি আমরা সবাই করে ফেলেছি। আমাদের বইয়েই আব্দুর রহমানের অঙ্কটা আছে। এটা কোন অধ্যায়ে আছে, অধ্যায় 1.6 আছে, 1.6 23 নম্বর অঙ্ক। অধ্যায় অধ্যায় 1.6
23 নাম্বার অঙ্কে এই আব্দুর রহমানের একটা অঙ্ক আছে। ওই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ওইখানে আমাদেরকে বলেছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দিলেন, বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দিলেন। তার নিকট মোট সম্পত্তির কত অংশ রইল এবং ওই অংশের মূল্য কত? আর ওইখানে দেওয়া ছিল তার নিকট যে বাকি সম্পত্তি আছে সেটার মূল্য 3,15,000 টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমাকে বের করতে বলেছে। আমার ওই অঙ্কের উত্তর আসে এই 14,40,000 টাকা। দেখেন, ক্যাডেট কলেজে এটা 2022 সালে এসেছে, 2022 সালে এসেছে এবং এই অঙ্কটা বইয়ের অঙ্কের মতো এসেছে, কিন্তু কিছু কিছু জিনিস তারা পরিবর্তন করে দিয়েছে, কিছু কিছু অংশ তারা পরিবর্তন করে দিয়েছে। তা আমরা এই অঙ্কটা সমাধান করব। কিভাবে সমাধান করব? প্রথমত তার সম্পত্তির 8 ভাগের 1 অংশ স্ত্রীকে দিলেন। তাহলে স্ত্রীকে দেওয়ার পরে আমরা ধরে নিব মোট সম্পত্তি, ধরি এই ধরনের অঙ্কে মোট সম্পত্তি সমান কত? মোট সম্পত্তি সমান কত? 1 অংশ ধরে। তাহলে স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে কতটুকু? স্ত্রীকে দেওয়ার পর বাকি অংশ, তাহলে স্ত্রীকে দিল কি 1 অংশ থেকে 8/1 অংশ স্ত্রীকে দিয়ে দিল। তাহলে তার কাছে কত অংশ থাকবে? 8/8 - 1 সমান 8/7 অংশ। তাহলে তার কাছে অবশিষ্ট যে সম্পত্তিটা আছে সেটা কতটুকু? এখন স্ত্রীকে দেওয়ার পরে 8/7 অংশ। এবার তিনি কি করেছেন? এই 8/7 অংশ থেকে এই 0.5 অংশ পুত্রকে দিয়েছে, বাকি সম্পত্তি 0.5 অংশ পুত্রকে দিয়েছে। এর মানে কি? 8/7 এর 0.5 অংশ পুত্রকে আর 25% কন্যাকে। 25% আমরা এই অঙ্কগুলো সবসময় কি করব? সাধারণ ভগ্নাংশে নিয়ে গিয়ে করব। কখনই যে শতকরা, দশমিক ভগ্নাংশ এরকম ধরে ধরে আমরা অঙ্ক করব না। আমরা অঙ্কগুলো করব কিভাবে? সবগুলো সংখ্যাকে দশমিক, পার্সেন্টেজ বা শতকরা দিল, এগুলো সবগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে তারপর আমরা কি করব? অঙ্কগুলো করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তিনি পুত্রকে দিলেন, তিনি পুত্রকে দিলেন, তিনি পুত্রকে দিলেন কতটুকু? এই 8/7 যেটা বাকি আছে, 8/7 এর 0.50 অংশ, এটা তিনি পুত্রকে দিয়েছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 8/7 এর 0.5 কে ভগ্নাংশে নিলে 2/1 অংশ আসে, যেখান থেকে আমরা লিখতে পারবো 16/7 অংশ। এটা তিনি পুত্রকে দিবেন। তোমাদের বইয়েও কিন্তু এই সেম মানগুলো আসতো, মনে আছে কিনা তোমাদের আমি জানি না। যারা রিসেন্টলি প্র্যাকটিস করেছেন বা ভালো মতো অঙ্কগুলো করেছেন তাদের অলরেডি এই মানগুলো মাথায় থাকার কথা। এবার তিনি কন্যাকে দিলেন। তিনি কন্যাকে কতটুকু দিয়েছে? তিনি কন্যাকে দিয়েছে ওই বাকি সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পর যে 8/7 অংশ ছিল, এই 8/7 এর 25% এটা তিনি কাকে দিলেন? কন্যাকে দিলেন। তাহলে 8/7 এর 25% কে আমরা যদি ভগ্নাংশে নিই, 25% কে ভগ্নাংশে নিলে কি আসবে? 25/100 আসবে। কাটাকাটি করলে 4/1 আসবে। তাহলে 8/7 এর 4/1 এত অংশ, এটা আসবে কত? 32/7। তাহলে স্ত্রীকে দেওয়ার পর বাকি আছে 8/7, সেখান থেকে পুত্রকে দিয়েছে 16/7, কন্যাকে দিয়েছে 32/7। তাহলে আব্দুর রহমানের বাকি সম্পত্তি, তাহলে তার বাকি সম্পত্তি কতটুকু? 8/7 থেকে তিনি 16/7 দিয়েছেন পুত্রকে আর 32/7 দিয়েছেন কাকে? কন্যা। তাহলে আমি এখানে যদি লসাগু করি 32 আসবে। 8 4 8 32, 4 7 28, বিয়োগ 16 দুগুণে 32, 7 দুগুণে 14, বিয়োগ 32 একে 32, 7 আসবে। তাহলে এখানে কত আসবে? 32/7 অংশ। মানে আব্দুর রহমানের কাছে এখন যে সম্পত্তি আছে সেটা কত? 32/7 অংশ। তা আমাকে বলে দিয়েছে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য হচ্ছে 14,40,000। আমাকে এই যে বাকি সম্পত্তি 32/7 অংশ এটার মূল্য বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে
40,000 টাকা। আমার দরকার 32 ভাগের 7 অংশ মূল্য, তাহলে 32 ভাগের 7 অংশ সম্পত্তি সমান 14,40,000 গুণ 32 ভাগের 7। কেন গুণ হবে এখানে? কারণ 32 ভাগের 7 তো একটা প্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি কি প্রকৃত ভগ্নাংশ থাকলে আমাকে কি করতে হয়, যদি মান কমে যায় আমাদেরকে গুণ করতে। এখানে এক অংশ সম্পত্তি থেকে 32 ভাগের 7 অংশ সম্পত্তির মূল্য কি কম হবে না? এক অংশ সম্পত্তির মূল্য বেশি, 32 ভাগের 7 তো কম, তার দাম কম। আর এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশ আছে, দাম কমলে আমরা সেটাকে কি করে দিব, গুণ করি। তাহলে গুণ করে দিয়ে তুমি এখানে কাটাকাটি করলে দেখবা 3,15,000 টাকা, এটাই তোমার উত্তর আসবে। ঠিক আছে, তাহলে আপনারা একটু কাটাকাটি করে দেখেন। দুই একজন আমাকে উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি, গুড। আহমেদ জামিল, আপনার কোথায় একটু ভুল হয়েছে একটু দেখবেন, কারেকশন করে নেবেন, ঠিক আছে। এখানে 32 দিয়ে ভাগ করলে এখানে আসবে 45,000, এটাকে 7 দিয়ে গুণ করলে 3,15,000 টাকা আসবে, এটাই উত্তর। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পেরেছেন অঙ্কটা? ইয়েস স্যার। আচ্ছা, এবার 2022 সালের আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আমরা সবাই বালতির অঙ্কটা সম্পর্কে জানি না? আমাদের বইয়ে যে অধ্যায় 1.5-এর 8 নম্বর অঙ্কটা, বালতির অঙ্ক, একটা বালতির অঙ্ক আছে আমাদের, তাই না? এটা খুব ফেমাস একটা অঙ্ক, অনেকের স্কুলের পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। এসেছে না, হাফ ইয়ারলিতে এসেছে না বালতির অঙ্কটা থেকে? অনেক স্কুলে আসবে। ঠিক আছে, যে এখানে কি বলেছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। 4 ভাগের 1 অংশ পানি ভর্তি বালতির পানির ওজন খালি বালতির ওজনের 14 ভাগের 13 গুণ হলে খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। বইয়ের প্রশ্নটা আর এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বইয়ের প্রশ্নটা আর এটার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। কেন? বইয়ের অঙ্কটাতে তোমাকে কি দেওয়া ছিল, এই 16 পানি ভর্তি বালতির ওজন দেওয়া ছিল 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। তারপর দেওয়া ছিল বালতির এরকম 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে সেটার ওজন দেওয়া ছিল 5 সমস্ত 4 ভাগের 1 কেজি, তাই না? এভাবে দেওয়া ছিল। তোমাকে বলেছিল খালি বালতির ওজন নির্ণয় করতে। আর এখানে 4 ভাগের 1 অংশ পানি ভর্তি বালতির শুধুমাত্র পানির ওজনটা বলেছে খালি বালতির ওজনের 14 ভাগের 13 গুণ। মানে এখানে কোনো মান না দিয়ে একটা সম্পর্ক দেওয়া আছে। কার কার সম্পর্ক দেওয়া আছে? বালতির ওজনের সাথে এই যে 4 ভাগের 1 অংশ পানির ওজন, 4 ভাগের 1 অংশ পানির ওজনের সাথে বালতির ওজনের একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। এরকম যখন আমাদেরকে মান না দিয়ে সম্পর্ক দেওয়া থাকে, তোমাদের এরকম থাকে না যে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ওই অঙ্কটা আমরা কিভাবে করি? ওই অঙ্কটা কি আমরা ঐকিক নিয়ম বা এই নিয়মে করতে পারি? তখন আমাদের কি করা লাগে, সমীকরণ তৈরি করা লাগে, তাই না? আমরা পরিসীমার সূত্র দিয়ে ফার্স্টে ধরি যে প্রস্থ এক্স, দৈর্ঘ্য 3x, তারপর পরিসীমার সূত্র দিয়ে তারপর অঙ্ক করি। যখনই অঙ্কের মধ্যে ডিরেক্ট মান দেওয়া থাকবে না, রহিম করিমের এত গুণ টাকা পেয়েছে, এই যে সম্পর্ক দেওয়া থাকলে তখন সেখানে আমাদেরকে কি করতে হয়, সমীকরণ তৈরি করতে হয়। ঠিক আছে, তখন আমাদেরকে কি তৈরি করতে হয়, সমীকরণ। আর সমীকরণ তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, কিছু একটা ধরে নিতে হবে। ধরি এটা সমান এক্স, এবং এই ধরার ব্যাপারটা কাকে ধরি, কার মানটাকে এক্স ধরবো, যার সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে তার মানটাকে এক্স ধরবো। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে আমরা প্রস্থটাকে ধরবো এক্স, সেই অনুযায়ী দৈর্ঘ্যটা পেয়ে যাবো। এখানে কার সাথে কার তুলনা করতেছে কে বলতে পারবা? আয়াত বলো তো, এখানে কার সাথে কার তুলনা করতেছে? স্যার খালি বালতি ওজনের সাথে। খালি বালতির ওজনের সাথে তুলনা করতেছে কার? 4 ভাগের 1 অংশ পানি ভর্তি। পানি তাহলে ভর্তি। আমরা ধরে নিব, ধরি খালি বালতির ওজনটাকে আমরা ধরে নিব যে খালি বালতির ওজন। কেন খালি বালতির ওজন ধরে নিচ্ছি? কারণ
খালি বালতির ওজনের সাথে তুলনা করা হয়েছে 4/1 পানি। খালি বালতির ওজন ধরে নেই x কেজি। তাহলে 4/1 পানির ওজন কি আসবে? 4/1 পানির ওজন আসবে কি? এই খালি বালতির ওজন x এর 14/13 কেজি। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? সমান সমান এখানে আসবে কত? 14/13x কেজি। এই অংশটা কি সবাই বুঝতে পারছেন? বলেন তো আমাকে, 14/13x কিভাবে আসছে? জি স্যার। এখন আমরা 4/1 পানির ওজন যদি জানি 14/13x, এখান থেকে আমরা 1 পানির ওজন আমরা কি বের করতে পারবো? 1 পানির ওজন কি আসবে? 14/13x। এবার 4/1টা এই পাশে এসে কি হবে বলতো? যেহেতু 4/1 পানির ওজন থেকে 1 পানির ওজন বেশি হবে আরো, তাহলে এখানে 4/1টা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে 4/1টা এখানে এসে কি হয়ে যাবে? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে মান বৃদ্ধি হলে আমরা ভাগ করব। ঠিক আছে, ভাগ করে দিলাম এত কেজি। তাহলে এখানে কি আসবে? 14/13x গুণ 4 এত কেজি। কাটাকাটি করলে এখানে আসবে 7, এখানে আসবে 2। তাহলে 13 দুগুণে উপরে আসবে 26x, নিচে আসবে 7 এত কেজি। তাহলে 1 পানির ওজন আমি পেয়ে গেলাম। 1 পানির ওজন হচ্ছে 7/26 কেজি, আর খালি বালতির ওজন 1 কেজি। তাহলে পানি ভর্তি বালতির ওজনের মধ্যে কিসের কিসের ওজন আছে আমাকে বলতো, জামিলা বলতো। পানি ভর্তি বালতির ওজনের মধ্যে আমার কিসের কিসের ওজন আছে বলতো? বলতে পারেন পানি ভর্তি বালতির মধ্যে, পানি ভর্তি বালতির এই যে 16.5 কেজি বলেছে, এখানে কার কার ওজন আছে? বালতি এবং পানি। বালতি এবং সম্পূর্ণ পানি, 1 পানি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে এখানে বালতির ওজনটা হচ্ছে x যোগ 1 পানির ওজন হচ্ছে 7/26x। তাহলে এই যে খালি বালতি আর হচ্ছে সম্পূর্ণ পানি, এই দুইটা মিলে আমাকে প্রশ্নে বলে দিচ্ছে ওজন হবে কত? 16/2/1 কেজি। তো আমি সমীকরণের মধ্যে তো একক লিখবো না, আমার এখানে এককটা লেখার দরকার নেই। বা এবার আমি যোগ করি 7, লসাগু আসবে 7। 1 দিয়ে 7কে ভাগ করলে 7, 7 আর x যোগ করলে কত? গুণ করলে 7x, যোগ এখানে আসবে 26x, সমান এখানে 2/33 আসবে। বা 7, 26 আর 7 যোগ করলে কত আসে? 33x, সমান কত? 2/33। তারপরে কি লিখতে পারি? যে 7টা x এর সাথে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হবে। আর 33টা x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। কাটাকাটি করে দিলে আমার আসছে 2/7। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? খালি বালতির ওজন x ধরেছিলাম না? তাহলে এখানে x এর মান 2/7 আসলো, এটাকে 3/2/1ও লেখা যায়। সুতরাং খালি বালতির ওজন কত আসবে? সুতরাং খালি বালতির ওজন 3/2/1। উত্তর 3/2/1। ক্লিয়ার সবার? এই অঙ্কটা এসেছে 2022 সালে ক্যারেট ভর্তি পরীক্ষায়। দেখো 2022 সালে দুইটা অঙ্ক এসেছে বইয়ের মতো করে, দুইটা অঙ্ক এসেছে কি বইয়ের মতো করে, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে, বইয়ের থেকে একটু পরিবর্তন করে দিয়েছে 2022 সালে। এই বছরের কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু 2018, 19, 20, 21, 22 এই 5 বছরের কোশ্চেন প্যাটার্নের মতো হওয়ার সম্ভাবনাটাই বেশি। 18, 19, 20, 21, 22 এই 5 বছরের প্রশ্ন একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, এই 5 বছরের মতোই হচ্ছে কি হবে, কোশ্চেন প্যাটার্নটা হওয়ার সম্ভাবনাটা বেশি হচ্ছে। তাহলে সবাই লিখে ফেলেছেন? জি স্যার, লিখেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এর পরের অঙ্কটা আমি আশা করি সবাই পারবেন। আমি একটু সময় দিব, সবাই অঙ্কটা একটু করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? হুম।
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটা 2021 সালের একটা প্রশ্ন। ক্যাডেট ভর্তি পরীক্ষা 2021 সালে গসাগু লসাগু থেকে এই প্রশ্নটা এসেছে। এটা আপনাদের পারা উচিত। দেখি সবাই আমাকে করে মেসেজে অ্যান্সারটা পাঠাবেন। অলরেডি আমাকে আনিকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, আয়াত অ্যান্সার দিয়েছেন, ইকরা দিয়েছেন, আহমেদ জামিল। অঙ্কটা কিন্তু খুবই সহজ। এটা মেবি 3 মার্কের জন্য এসেছিল, ঠিক আছে? এটা 5 মার্কের জন্য আসেনি, 3 বা 4 মার্কের জন্য এসেছিল ক্যারেক্ট কলেজে। মোটামুটি সহজ একটা প্রশ্ন দিয়েছে, তাই না? যে এখানে কি বলেছে, কোন সংখ্যার সাথে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমরা কি জানি? ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমরা কি জানি? আমাদের সেখানে কি করতে হয়? লসাগু করতে হয়। তো 3 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে সংখ্যার সাথে। তারপর সেই সংখ্যাটা কি আসবে? 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, নির্ণেয়, যদি প্রশ্নের মধ্যে যোগ করার কথা বলে আমরা উত্তর কি করব? লসাগু থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দিব। আর ভাগশেষের কথা বললে যোগ করব, তাই না? ব্যাপারটা তো এরকম। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 18, 30 ও 45। 45 এর লসাগু থেকে, লসাগু থেকে 3 কম। কেন 3 কম? কারণ তারা 3 যোগ করতে চাচ্ছে, আমি যে সংখ্যাটা দিব তাদেরকে সেটার সাথে তারা 3 যোগ করবে, তারপরে সেই সংখ্যাটা 18, 30 আর 45 দ্বারা ভাগ হবে। তার মানে আমাকে সংখ্যাটা 3 কমায় দিতে হবে। তাহলে 18, 30 আর 45 এর লসাগু করব। কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ দিলে 9, 15, 45। এখন আর 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগ দিব 3 দিয়ে। 3, 5, 15। আবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করলে 1, 5, 5। আবার 5 দিয়ে ভাগ করা যাবে, 1, 1, 1। সুতরাং লসাগু আসবে কত? সুতরাং লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 5, 90। সুতরাং সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, দেখো 90টাকে কিন্তু আমি 18 দিয়েও ভাগ করতে পারবো, 30 দিয়েও ভাগ করতে পারবো, 45 দিয়ে ভাগ করতে পারবো। আমাকে তারা বলেছে সংখ্যার সাথে আমি যেটা দিব তার সাথে তারা 3 যোগ করবে, তখন সেটাকে 18, 30 আর 45 দিয়ে ভাগ করতে হবে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করতে হবে? আমার এই 90 থেকে 3টাকে বিয়োগ করে আমি তোমাকে উত্তর দিলাম 87। তুমি এবার 87 সাথে 3 যোগ করো, পাবা 90। ওই 90টাকে তুমি 18 দিয়ে ভাগ করতে পারবো, 30 দিয়েও ভাগ করতে পারবো, 45 দিয়েও ভাগ করতে পারবো। ব্যাপারটা কি বোঝা গেছে সবার? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছে? ইয়েস ঠিক স্যার। আছে।
ঠিক আছে স্যার, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট এই অঙ্কটা আপনারা ক্লাস 5-এও করেছেন। এই ধরনের অঙ্ক ক্লাস 5-এর বইয়েও ছিল, ক্লাস 6-এরও আপনাদের বইয়ের একটা অঙ্ক আছে, অধ্যায় 1.6, তাই না? তো এটা একটু করেন, দেখি ট্রাই করেন এটা সবাই। আনিকা এর আগেরটা অ্যান্সার পাঠিয়েছেন, গুড। শাওন পাঠিয়েছেন, আহমেদ জামিল, ইকরা, আয়াত, ইবরার, ওয়াফিয়া। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সবাই পাঠাচ্ছেন অ্যান্সার গুলো। হ্যাঁ, আল হাফতাহি আয়াত পাঠিয়েছেন, আহমেদ জামিল, ওয়াফিয়া, বাকিরা। আনিকা পাঠিয়েছেন। ঠিক আছে, মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছেন, আমি এবার অঙ্কটা করে দিই। দেখেন, একটি বাঁশের 0.15 কাদায় এবং 0.35 পানিতে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য, তাহলে পানির উপরে কত অংশ আছে এটা আমাকে বের করতে হবে। এবং এই ধরনের অঙ্কে আমি আগেও বলেছি, ধরি সম্পূর্ণ বাঁশ সমান আমরা ধরে নিব 1 অংশ। কাদায় ও পানিতে কতটুকু আছে এটা বের করি। কাদায় ও পানিতে আছে, এক লাইনেও করে ফেলা যায়, আমি একটু ভেঙে ভেঙে করছি। 0.15 যোগ 0.35 সমান সমান 0.50 অংশ, বা এটাকে 0.5ও লেখা যায়। তাহলে পানির উপরে কতটুকু আছে? সুতরাং পানির উপরে আছে, পানির উপরে আছে কতটুকু? সম্পূর্ণটা 1 অংশ, সেখান থেকে 0.50 অংশ আছে আমার কাদায় এবং পানিতে। তাহলে পানির উপরে আছে কি 0.5 অংশ, যেটাকে আমরা 2/1 অংশ বলতে পারি, যেটাকে আমরা 2/1 অংশ। এই 2/1 অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2/1 অংশ সমান সমান 10 মিটার। সুতরাং 1 অংশ সমান সমান কি আসবে? 10। ডান পাশেটা যে সে আগে থাকবে, 2/1 পরে যাবে। এখন 1 অংশের দৈর্ঘ্য যেহেতু আমার কি হবে, বেশি হবে, এবং 2/1 একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এখানে আমাকে ভাগ করতে আসবে। তাহলে 10 × 2 সমান সমান কত? 20। ক্লিয়ার সবার? মোটামুটি এখানে সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, তো সবাই পারেন আমি জানি, তারপর আমি অঙ্কটা করে দিয়েছি। এর পরের অঙ্কটাও কম্পারেটিভলি ইজি। ঠিক আছে, কম্পারেটিভলি মোটামুটি ইজি। এই টাইপের অঙ্ক আমরা আমাদের বইয়ে করেছি। ঠিক আছে, বইয়ের উদাহরণে একটা অঙ্ক আছে। ঠিক আছে, গসাগু লসাগুর উদাহরণে এরকম একটা অঙ্ক আছে, এটা 2021 সালের প্রশ্ন ছিল। দেখেন, এটা 2021 সালের একটা প্রশ্ন। 2021 সালের প্রশ্নটা কি? ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি গ্রামে 540টি শাড়ি, 810টি লুঙ্গি ও 1350টি জামা বিতরণ করে। সর্বোচ্চ কয়টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করা যাবে? প্রত্যেক পরিবার জিনিসগুলো কি কি পরিমাণে পাবে? দেখো, এটা কিন্তু তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে আম জাম লিচু নিয়ে, তাই না? এখানে অথবা হচ্ছে যে তোমাদের কি আছে, হ্যাঁ, ওই একটা তামা আর লোহার পাতের দৈর্ঘ্যের একটা অঙ্ক আছে না? অনেকটা ওই প্যাটার্নের অঙ্ক, অনেকটা ওই প্যাটার্নের অঙ্ক। দেখি সবাই একটু করো তো, করে আমাকে মেসেজ অ্যান্সার পাঠাও।
এখানে আমাদেরকে দেখতে হবে যে সর্বোচ্চ কয়টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ওই জিনিসগুলো। তাহলে সর্বোচ্চ শব্দটা থাকলে আমাদেরকে কি করতে হবে? গসাগু করতে হবে, তাই না? সর্বোচ্চ শব্দটা থাকলে আমাদেরকে কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে পরিবারের সংখ্যা হবে কি? পরিবারের সংখ্যা হবে 540, 810 ও 1350 এর গসাগু এর সমান। তাহলে এখানে 540, 810 আর 1350-এর আমরা কি গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয় করার পরে যেটা পাবো সেটাই হবে পরিবারের সংখ্যা। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? তো গসাগু নির্ণয় করলে কি করি? 540 আমি ভাগ ভাগ পদ্ধতিতে করি। 540 দিয়ে আমি 810-কে ভাগ করব। একবার যাবে 540, 0, 11, 7, হাতে থাকে 1, 5 আর 1 6, 2। 270 দিয়ে 540-কে ভাগ করলে 2 বার যাবে, 2 বার গেলে 540, 0। তাহলে এখান থেকে 270 পেলাম। তারপর লিখবো আবার, আবার কি আসবে? এই 270 দিয়ে আমি এবার কি করব? 1350-কে ভাগ করব। কয়বার যাবে? 5 বার। 5 বার যাবে না? 5 0 0, 5 7 35, 5 হাতে থেকে 3, 5 2 10, 13, 0। সুতরাং গসাগু কত? গসাগু হচ্ছে 270। সুতরাং আমরা লিখতে পারি কি? পরিবারের সংখ্যা কতটি? পরিবারের সংখ্যা কয়টা হবে? পরিবারের সংখ্যা হবে 270। এবার বলেছে প্রত্যেক পরিবার জিনিসগুলো কি কি পরিমাণে পাবে। তো দেখো, 540টা শাড়ি আমি যদি 270টা পরিবারের মধ্যে ভাগ করে যাই, তাহলে প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার কি হবে? শাড়ি পাবে। শাড়ি পাবে কতটি? এই 540-কে আমি 270 দিয়ে ভাগ করব, সমান সমান শাড়ি পাবে কতটি করে? ভাগ করলে কয়টি হবে? 2টি। কত হবে? 2টি শাড়ি পাবে। লুঙ্গি, লুঙ্গি পাবে কতটি? 810-কে আমি 270 দিয়ে ভাগ করব, আসবে 3টি। তাহলে লুঙ্গি পাবে প্রত্যেক পরিবার কতটি করে? 3টি করে। আর জামা পাবে কতটি? জামা পাবে কতটি? এই 1350-কে আমি 270 দিয়ে ভাগ করবো। এই 1350-কে 270 দিয়ে ভাগ করলে 5 আসে, অলরেডি আমরা জানি। সুতরাং জামা পাবে কতটি? তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর আমরা লিখবো কি? যে পরিবারের সংখ্যা 270টি, আর প্রত্যেক পরিবার 2টি করে শাড়ি পাবে, 3টি করে লুঙ্গি পাবে ও 5টি করে জামা। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে লিখা হয়েছে সবার? স্যার। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, বিগত বছরের প্রশ্নের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। ঠিক আছে? এটা একটু আপনাদের বইও মনে হয় এরকম একটা অঙ্ক আছে, আমি যতটুকু জানি বইয়ের অঙ্কই। ঠিক আছে? বইয়ের অঙ্কই একটু পরিবর্তন থাকতে পারে, যে তামজিৎ তার অতিক্রান্ত মোট পথের যত অংশ হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে ও 1.5 গুণ রিক্সা যায়। আপনাদের মেবি একটা সৃজনশীল প্রশ্ন আছে অধ্যায় 1.4-এ, তাই না? ওইটা এটার মতো না? যে এবং অবশিষ্ট 2.5 কিলোমিটার বাসে যায়। সাইকেলে মোট পথের 5/2 অংশে গেলে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করে। তাহলে দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে সাইকেলে 5/2 অংশ যায়, আর এখানে অতিক্রান্ত মোট পথের যত অংশ হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে যায়। তাহলে দ্বিগুণ যদি সাইকেলে যায়, 5/2 অংশ সাইকেলে যদি যায়, তাহলে হেঁটে যাবে কতটুকু? তার অর্ধেক হেঁটে যাবে না? ব্যাপারটা বুঝো।
হেঁটে যায় হচ্ছে কি, যতটুক যায় তার দ্বিগুণ সাইকেলে যায়। তো সাইকেলে যায় এখানে বলেছে 5/2 অংশ। তাহলে হেঁটে যাবে কি, এই 5/2 এর অর্ধেক অংশ সে হেঁটে যাচ্ছে না? এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জামিলা, জি ওয়াফিয়া, আপনারা স্যার। বুঝতে পেরেছেন? তাহলে তামজিদ তামজিদ হেঁটে যায় সমান সমান কত আসে, 5/2 এর অর্ধেক অংশ সে হেঁটে যায়। যতটুক হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে যায়, তাহলে যতটুক সাইকেলে যায় তার অর্ধেক হেঁটে যায়। তাহলে এখানে কত আসবে? আমরা যদি এখানে কি করি, সরি, হুম। এখানে √2 হবে, √2 হবে। তাহলে 5/2 গুণ 2/1 কাটাকাটি করলে কত আসবে, 5/1 অংশ। এখানে 2 দিয়ে ভাগ করতে পারি অথবা হাফ দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, 5/1 অংশ হেঁটে যায়। সাইকেলে যায় কতটুকু? সাইকেলে তো আমাকে অলরেডি বলে দিয়েছে, সাইকেলে যায় 5/2 অংশ। আর বলেছে কি, সাইকেলে যতটুকু যায়, যত অংশ হেঁটে যায় তার দ্বিগুণ সাইকেলে ও 1.5 গুণ রিক্সা যায়। মানে যতটুকু হেঁটে যায় তার 1.5 গুণ সে যায় রিক্সায়। তাহলে রিক্সায় যায় কতটুকু? ওই যে যতটুকু হেঁটে যায়। আবির হাত তুলেছেন, বলেন। সে যতটুকু হেঁটে যায় তার 1.5 গুণ রিক্সা যায়। তাহলে হেঁটে যায় হচ্ছে 5/1 অংশ, তার 1.5 গুণ 1/2 সমান সমান 5/1 গুণ 2/3 সমান সমান আসবে 10/3 অংশ। তাহলে দেখেন তো আমরা এখানে কি কি পেয়েছি, আমরা এখানে পেয়েছি সে রিক্সায় যায়, হেঁটে যায় কতটুকু, সে সাইকেলে যায় কতটুকু, সে রিক্সায় যায় কতটুকু। তাহলে এই সবগুলো মিলে তামজিদ তামজিদ হেঁটে, সাইকেলে ও রিক্সায় মোট যায় কত অংশ? 5/1 যোগ 5/2 যোগ 10/3 এই অংশ। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, 10/2 যোগ 2 যোগ 3, তাহলে কত আসতেছে এখানে? 10/7 অংশ। কত আসতেছে? 10/7 অংশ। সরি, 10/9 অংশ আসবে, এখানে 4 হবে। 5 দিয়ে 10কে ভাগ করলে কত আসে? 2, 2 দুগুণে 4 যোগ 3, তাহলে 10/9 অংশ। 10/9 অংশ। এই 10/9 অংশ সে হেঁটে, সাইকেলে, রিক্সায় যায়। তাহলে বাকি অংশটা সে কি করে? বাকি অংশটা সে বাসে যায়। সুতরাং সে বাসে যে আমরা কি করব, 1 অংশ থেকে এই 10/9 অংশ বিয়োগ করে দিব। কত আসবে? 10/10 বিয়োগ 9 সমান 10/1 অংশ। তাহলে তামজিদ এই অংশটুকু বাসে যায়। বলেছে অবশিষ্ট 2.5 কিলোমিটার সে বাসে যায়, মানে 10/1 অংশ সমান কি? 10/1 অংশ সমান কত? 2.5 কিলোমিটার হবে না? তখন আমরা লিখতে পারি, প্রশ্ন মতে, কি প্রশ্ন মতে 10/1 অংশ সমান 2.5 কিলোমিটার। তাহলে 1 অংশ সমান কি আসবে? 2.5 ভাগ 10/1। তাহলে 2.5 গুণ 10 সমান সমান 25 কিলোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. 3 জন আমাকে অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, আয়াত, ইকরা, আহমেদ জামিল, থ্যাংক ইউ। আর বাকিরা অঙ্কটা বুঝতে পেরেছেন? এটা Yes, আপনাদের sir. বইয়েরই একটা অঙ্ক, অধ্যায় 1.4 এর সৃজনশীল যেটা আছে সেটাই এই অঙ্কটা। ঠিক আছে, তো এটা কখন এসেছে এটাও দেখেন, এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। তাহলে আমাদের বই থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন, 2021 সালের প্রশ্ন।
2022 সালে দেখেছি দুইটা এসেছে, 2021 সালে এসেছে। তাহলে আমাদের মেইন বইটা কিন্তু আমরা যতটুকু চিন্তা করি যে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসবে না বা এরকম, মেইন বইটা কিন্তু ইম্পর্টেন্ট। মেইন বইটা খুব ভালো করে পড়তে হবে। বীজগণিত কিছু কিছু কমন পাবেন, পাটিগণিত কমন পাবেন, জ্যামিতি কমন পাবেন। তা যেই অংশগুলো কমন পাবেন এগুলো যদি 100% অ্যাকুরেটলি দিয়ে আসতে পারেন, আপনার 30-40 মার্ক উঠে যাবে, 5 মার্কের কাছাকাছি চলে আসবে। ওইটাই আমাদের দরকার, আগে 5 মার্ক এনশিওর করা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক, আজকের আমাদের লাস্ট অঙ্ক। দেখো, স্যার ক্যাডেট কলেজে 5 মার্ক না উঠালে কি চান্স পাওয়া যায় না? 5 মার্ক তুলতে পারলে আপনার স্কুলে যদি কেউ একটা বিষয়ে ফেল করে, তার কি রোল নাম্বার দেওয়া হয়? সে কি পরের ক্লাসে উঠতে পারবে? পারবে না। তো ক্যাডেট কলেজে জিনিসটা এরকম, আপনি যদি 5 মার্ক না তুলতে পারেন, আপনারটা কাউন্টই হচ্ছে না, আপনি তো ফেল করছেন, বাদ আপনারটা। যারা পাশ করবে তাদের মধ্যে সিরিয়াল করা হবে, সেই সিরিয়ালের মধ্যে থেকে প্রথম 1500 জন 1600 জন লিখিততে উত্তীর্ণ হবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি? আপনি যদি পাশ না করেন তাহলে তো আপনারটা অলরেডি বাদ, যে ফেল করেছে তাকে আমি কেন সিরিয়ালে আনবো? বুঝাতে পেরেছি ব্যাপারটা? তো যারা পাশ করবে স্যার তাদের তাদেরটা নিয়ে তারপর সিরিয়াল করা হবে। এখন আপনি যদি ফেল করেন কোনো বিষয়, ক্যাডেট কলেজের নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনাকে পাশ করতে হবে। আপনি যদি কোনো বিষয়ে ফেল করেন তাহলে আপনার রেজাল্ট বাতিল। তখন হবে কি, যারা সব বিষয়ে পাশ করেছে তাদেরটা মেধাক্রম হিসেবে প্রথম 1500 জন 1600 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়। ক্লিয়ার ব্যাপারটা? কি স্যার? আচ্ছা, এই অঙ্কটা আপনাদের বইয়ের উদাহরণের একটা অঙ্ক, অধ্যায় 1.5-এর, অধ্যায় 1.1.4-এর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 64/5, 80/11 ও 32/87 ভাগ করলে প্রত্যেক ভাগফল পূর্ণ সংখ্যা হবে? বৃহত্তম সংখ্যা বললে আমরা সেখানে কি করি বলতো? গসাগু করি। আমরা সেখানে কি করি? গসাগু করি। তাহলে এখানে 64/5, 80/11 ও 32/87 এর আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখবো নির্ণেয় বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি হবে 64/5, 80/11 ও 32/87 এর গসাগু এর সমান, এর সমান। তাহলে ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করি? ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করি মনে আছে? একটা সূত্র আছে। প্রথমে আমরা কি করব? লবগুলোর গসাগু করব। গসাগু হলে উপরে গসাগু নিচে লসাগু। তার মানে 5, 11 ও 87 এর গসাগু নির্ণয় করতে হবে। আর 64, 80 ও 32 এর লসাগু নির্ণয় করতে হবে। গসাগু এর ক্ষেত্রে লবের গসাগু হরের লসাগু, লসাগু এর ক্ষেত্রে উপরের লসাগু নিচে গসাগু হবে। ঠিক আছে? তাহলে উপরে তো আমরা দেখতেছি 5, 11, 87, 5 আর 11 মৌলিক সংখ্যা, আমার এখানে কি আসবে? গসাগু একই আসবে। আমাকে কি করতে হবে? 64, 80 আর 32 এর লসাগু বের করতে হবে। কয়েকজন অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আমরা এই লসাগুটা একটু আলাদা করে করব। 64, 80, 32 2 দিয়ে ভাগ করা যায়, এখানে আসবে 32, 40, 16। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 16, 20, 8। আবার 2 দিয়ে ভাগ করলে 8, 10, 4। আবার 2 দিয়ে ভাগ করলে 4, 5, 2। আবার 2 দিয়ে ভাগ করলে 2, 5, 1 শেষ। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, 160 দুগুণে 320। তাহলে সুতরাং গসাগু তো আমার 320/1 আসলো। সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত আসবে? 320/, বুঝাতে পেরেছি আমি? এটা 2018 সালের অঙ্ক। তো আমি ভগ্নাংশ আর গসাগু লসাগুটাই বেশি করেছি। কিছু অঙ্ক আবার ভগ্নাংশ লসাগু গসাগুর সাথে অনুপাত শতকরা অ্যাড করেছে, ওগুলো আজকে আমি অ্যাড করিনি। গসাগু লসাগু এবং ভগ্নাংশ রিলেটেড বিগত বছরে, বিগত 4-5 বছরে যে প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে 2018 থেকে 2023 পর্যন্ত, এই অঙ্কগুলোই আমি করিয়েছি। এর মাঝখানে আরো 2-1টা অঙ্ক আছে যেগুলো মিক্সড,
ওগুলো আমি এখানে অ্যাড করিনি, ঠিক আছে? তো আপনাদের মাথায় রাখতে হবে এই ভগ্নাংশ, গসাগু, লসাগু, অনুপাত, ঐকিক নিয়ম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে অঙ্ক থাকবেই, এগুলো থেকে অঙ্ক থাকবেই। সমীকরণ সমাধান বা সরল করো, অঙ্ক থাকবে দুইটা থেকে। তারপর হচ্ছে কি পরিমিতি বা কোণের মান, পরিমিতি থাকলে কোণের মান কম দেয়, কোণের মান থাকলে পরিমিতি কম দেয়, থাকবেই। এগুলো হচ্ছে ম্যাথের খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এগুলো থেকে ঘুরে ফিরে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে, তো এগুলো আপনাদেরকে কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপনাদের একটা পরীক্ষা হবে, আমি পরীক্ষার লিঙ্কটা দিয়ে দিব, এর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। -3 আর -7 এটার অ্যান্সারটা কত হবে? -3 আর -7 কে কি করতে হবে স্যার? এটা হচ্ছে মানে জিনিসটা কি এরকম যে -3 -7 এভাবে লেখা আছে? হ্যাঁ এরকম। এটা -10 হবে। এটা কত আসবে? -10। -3 -7 দুইটার আগে যদি মাইনাস থাকে সেম সাইনটাই বসবে এবং 3 আর এইটা 7 কি এরকম যোগ হয়ে লিখি যাবে, প্রশ্নটা? জি ঠিক আছে? স্যার, গত গণিত ক্লাসে পরীক্ষা নিয়েছিল, আমি অ্যান্সার এইটাই দিছি, কিন্তু এটা অ্যান্সারটা বলছে ভুল হয়েছে নাকি। আচ্ছা, ওইখানে কোশ্চেনে কি -3 -7 এইভাবে ছিল নাকি -3 -7 ব্র্যাকেট দেওয়া ছিল? ব্র্যাকেট ছিল নাকি ব্র্যাকেট ছাড়া ছিল? ব্র্যাকেট ছিল না। তাহলে এটা -10ই হবে, হয়তো বা এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা পরীক্ষা দিব। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।